সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আমার স্পেশাল বাংলা ক্লাস উপভোগ করছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল বাংলা ক্লাস। আজকের ক্লাসে থাকছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ, আর আলোচ্য বিষয় হচ্ছে বাংলা উচ্চারণ। যেমন বাংলা উচ্চারণ সম্পর্কে জানতে হলে আগে আমাদের উচ্চারণ কি, এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের জানতে হবে। যেমন উচ্চারণ শব্দের আবিধানিক অর্থ মুখ দ্বারা সৃষ্ট ধ্বনি, বাচন বা ব্যক্তকরণ। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি দ্বারা মনের ভাব প্রকাশ করাই হলো উচ্চারণ। এবার আমরা জানব উচ্চারণ রীতি কি। উচ্চারণ রীতি হচ্ছে শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকেই উচ্চারণ রীতি বলে। এরপর আমরা জানব ধ্বনি, অর্থাৎ উচ্চারণ সম্পর্কে জানতে হলে আমাদের যে ধারাবাহিকভাবে যে বিষয়গুলোর সংজ্ঞা জানতে হবে সেগুলো আমি বলছি। এবার আসছে ধ্বনি, অর্থাৎ ধ্বনি কি। ধ্বনি হচ্ছে কথা বলার সময় মানুষের মুখ দিয়ে যে শব্দ বা আওয়াজ বের হয় তাই হচ্ছে ধ্বনি। ধ্বনির পরবর্তীতে আসছে বর্ণ, অর্থাৎ বর্ণ কি। মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সকল সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। অর্থাৎ মুখ দিয়ে আমরা যা উচ্চারণ করি সেটি হচ্ছে ধ্বনি, আর ওই ধ্বনির লিখিত যে রূপটা ওইটাই হচ্ছে বর্ণ। এখন হচ্ছে বর্ণ কত প্রকার ও কি কি। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এর প্রথমে আমরা জানব স্বরবর্ণের সংজ্ঞা। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেগুলোকেই বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণ 11টি আমরা জানি। এর পরবর্তীতে আসছে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কি। ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানতে হলে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ আমরা সহজে বলতে পারি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, এবং এই ব্যঞ্জন বর্ণে 39টি সংখ্যা রয়েছে। এবার আমরা ধারাবাহিকভাবে আসছে শব্দ কি। তাহলে আমাদের শব্দ সম্পর্কে জানতে গেলে শব্দের সংজ্ঞাটা হচ্ছে যে শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। শব্দ হতে গেলে অবশ্যই তার অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে তাহলে সেটা কিন্তু শব্দ নয়। যেমন আমরা যদি ক সাথে একটা অ দিই বা কর সাথে যদি একটা আ দিই তাহলে কিন্তু এটা আমাদের শব্দ হতে পারে না, কারণ কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু শব্দ হতে গেলে কতগুলো বর্ণ একত্রিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয়। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আসছে অক্ষর কি। শব্দ উচ্চারণের সময় আমরা যতটুকু অংশ একবারে বা এক আয়াসে উচ্চারণ করি তাই হচ্ছে অক্ষর। আমাদের প্রথমে জানতে হবে অক্ষরের সাথে ধ্বনির সম্পর্ক রয়েছে কিন্তু বর্ণের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের শব্দটার উচ্চারণ আমরা 3টি ধাপে করে থাকি। যেমন আ, মা, দের। এই যে 3টি শব্দ, প্রথমে আ বলছি, তারপর বলছি মা, তারপর বলছি অর্থাৎ সব শেষে বলছি দের। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই আমাদের শব্দের ভিতরে কয়টি ধ্বনি রয়েছে। আ, মা, দ, র। এই যে আমাদের শব্দের ভিতরে 4টি ধ্বনি রয়েছে, এবং ধ্বনির যেহেতু লিখিত রূপ হচ্ছে বর্ণ তাহলে বর্ণ হচ্ছে 4টি। আর এই আমাদের হচ্ছে একটি মাত্র শব্দ। এই আমাদের শব্দের ভিতরে 3টি ধাপ রয়েছে, অর্থাৎ এই 3টি
ধাপকেই বলা হচ্ছে তিনটি অক্ষর, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের শব্দের ভিতরে তিনটি অক্ষর রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব অক্ষরের প্রকারভেদ। যেমন এখানে আসছে মুক্ত অক্ষর আর বদ্ধ অক্ষর। অক্ষর হচ্ছে এই দুই প্রকার, মুক্ত প্লাস অক্ষর সমান সমান মুক্তাক্ষর, বদ্ধ প্লাস অক্ষর সমান সমান বদ্ধাক্ষর। একটা বিষয় আমরা মনে রাখবো, মুক্ত মানে স্বাধীন, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না সেটাকে কিন্তু আমরা মুক্তাক্ষর বলতে পারি। সেই হিসেবে এখানে আমরা সংজ্ঞা হিসেবে দেখতে পারি যেসব অক্ষরে অকারান্ত, আকারান্ত, রস্বইকারান্ত ইত্যাদি থাকে, অর্থাৎ সকল স্বরধ্বনিকেই আমরা মুক্তাক্ষর বলে থাকি। এরপরে আসছে, অর্থাৎ সহজভাবে বলা যায় যে যেসব অক্ষর উচ্চারণে বাকযন্ত্রে কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না তাই হচ্ছে মুক্তাক্ষর। তার পরবর্তীতে আসছে বদ্ধ অক্ষর। যেসব অক্ষর উচ্চারণে বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় সেগুলোকেই বলা হচ্ছে বদ্ধ অক্ষর। এখন আমরা সহজভাবে উদাহরণ দিলে পরিষ্কার হবে যে ধরা যাক কলম একটা শব্দ, এটি দুই অক্ষরের শব্দ, যেমন ক এবং লোম, এই হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট একটা শব্দ। ক শেষ হচ্ছে অধ্বনি দিয়ে, অর্থাৎ কয়হস প্লাস অ সমান সমান ক। যখন ক বলছি তখন ছোট করে একটা টান দিয়ে অ আসছে, এই অটা নীলিন বর্ণ হিসেবে ক এর ভিতরে অবস্থান করছে। আর লোম শেষ হচ্ছে হর্ষধ্বনি দিয়ে, যেমন সেজন্য কলমের ক হচ্ছে মুক্তাক্ষর আর লোম হচ্ছে বদ্ধ অক্ষর। এখন আমরা দেখব যে আমাদের উদাহরণে যদি আমরা আবার আরেকবার ফিরে যাই তাহলে আমরা দেখব যে এখানে আ হচ্ছে মুক্তাক্ষর, মা হচ্ছে মুক্তাক্ষর আর দের হচ্ছে বদ্ধ অক্ষর। যেমন দেখো এখানে আমরা এইভাবে উচ্চারণের অক্ষর সম্পর্কে আমরা মোটামুটিভাবে ধারণা নিতে পেরেছি। এবার আমরা দেখব হর্ষ, অর্থাৎ উচ্চারণ করার সময়, উচ্চারণ নির্ণয়, সঠিক শুদ্ধ উচ্চারণ করার সময় আমাদের মনে রাখতে হবে হর্ষ চিহ্নের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। যেমন সেই গুরুত্বপূর্ণ ব্যবহারের ভিতরে রয়েছে স্বরধ্বনিতে কখনো হর্ষ হয় না। অর্থাৎ আমরা একটা বিষয় আমরা জানলাম যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, বর্ণ বা ধ্বনি হচ্ছে দুই প্রকার। সেই হিসাবে স্বরধ্বনিতে কখনো আমরা হর্ষ ব্যবহার করব না, তবে ব্যঞ্জনধ্বনির বদ্ধাক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকবে এবং তার বদ্ধাক্ষরের শেষ বর্ণে হর্ষ চিহ্ন ব্যবহার করব। একটু উদাহরণ দিলে আমরা আরো একটু ক্লিয়ার হব। যেমন যদি বলি ক ধ্বনি উচ্চারণ করি, ক অর্থাৎ কর সাথে ডট ডট দিয়ে ছোট করে অ উচ্চারিত হয়েছে, তার মানে হচ্ছে কয়হস প্লাস অ, অর্থাৎ ক এর সাথে অ আছে বলে অ আছে। আর যদি বলি কাক তাহলে শব্দের শেষে অ উচ্চারিত হয়নি। এই কাক অর্থাৎ লাস্ট শেষের ক এর সাথে কোনো অ উচ্চারিত হয়নি, তাই কাক একটি একাক্ষর বিশিষ্ট বদ্ধাক্ষর, তাই এর শেষ বর্ণে হর্ষ চিহ্ন হবে, অর্থাৎ কাকের ক এর অর্থাৎ শেষের যে ক, এই কর সাথে হর্ষ চিহ্ন হবে। যেহেতু আমাদের এখানে স্বরবর্ণ অর্থাৎ অ নেই। যেমন আমরা উদাহরণ দিলে বলতে পারি, যেমন কাক, বক, কল, দল, চল ইত্যাদি। যদি আমরা এরকমভাবে বলি কা ক, অর্থাৎ কর সাথে একটা ক আছে, কিন্তু আমরা ওইভাবে কিন্তু কেউ উচ্চারণ করি না, ওটা তাহলে শুদ্ধ উচ্চারণ কাক। যখন কাক বলছি তখন কর লাস্ট শেষে ক থেমে যাচ্ছে, অর্থাৎ একটা ধাক্কা পাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি এক অক্ষর বিশিষ্ট একটি শব্দ। পরবর্তীতে আমরা দেখব বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম। বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম যেটা এইটা আমরা অবশ্যই লক্ষ্য করব। যেমন দেখা যাচ্ছে প্রথমে বাংলা বানান এবং উচ্চারণের পার্থক্যটা আমাদের জানা দরকার। সেই পার্থক্যটাই হচ্ছে আমাদের এখানে প্রধান বিষয়। যেমন বানান হচ্ছে একটি লৈকিক রূপ আর উচ্চারণ হচ্ছে একটি মৌখিক রূপ, অর্থাৎ মুখে যেটা উচ্চারণ করি সেটা লিখে প্রকাশ করতে হয়। লিখে প্রকাশ করতে গেলে সেখানে বানানের দিকে নজর দিতে হবে। তাই বানান হচ্ছে একটা লৈকিক রূপ আর উচ্চারণ হচ্ছে একটা মৌখিক রূপ। এই সূত্র ধরে এখানে প্রথম 1 নম্বর নিয়মে আসছে, কোনো শব্দের বানানে অন্তর্জা যদি থাকে তাহলে উচ্চারণে হবে সেটা বর্গজ।
তাহলে আমরা সবসময় মনে রাখবো যে শব্দের বানানে যদি অন্তর্জ থাকে, ওই অন্তর্জযুক্ত শব্দটা যখনই আমরা উচ্চারণে লিখব, শুদ্ধ করে উচ্চারণে লিখব, ঠিক তখনই সেটা বর্গজ হবে। যেমন আমরা এখানে দেখতে পারি যখন, এই যখনে অন্তর্জ, যখন আছে অন্তর্জ দিয়েই শুরু হচ্ছে, কিন্তু এটা যখন আমরা উচ্চারণ শুদ্ধ উচ্চারণ লিখছি তখন এই অন্তর্জটা বর্গজ হয়ে যাচ্ছে। এবং এখানে একটা বিষয় আমরা নজর রাখবো যে যখনের ভিতরে দুটো ধাপ রয়েছে, একটা জ একটা খন। যেমন জ হচ্ছে বর্গজ আর খন হচ্ছে বদ্ধাক্ষর আর বর্গজ হচ্ছে মুক্ত অক্ষর। এই বদ্ধাক্ষর বিদায় শেষ বর্ণে অর্থাৎ বদ্ধাক্ষরের শেষ বর্ণে ব্যঞ্জন বর্ণ রয়েছে এবং তার সাথে একটা হর্ষ চিহ্ন রয়েছে। আরও একটা উদাহরণ আমরা যেমন পাই, যেমন একটা উদাহরণ, এখানেও দুটি ধাপ রয়েছে, একটা জ্যা আর একটা মন। তা জ্যা হচ্ছে এখানে যেহেতু অন্তর্জ দিয়ে রয়েছে সেহেতু আমরা যখন উচ্চারণ করছি যেমন বলছি না, আমরা বলছি যেমন, সেহেতু বর্গজ জফলা আকার মকর্ম দন্তন্য হর্ষ, এখানেও দুটো ধাপ রয়েছে অর্থাৎ দুটো অক্ষর রয়েছে, একটা মুক্ত অক্ষর একটা বদ্ধ অক্ষর। দ্বিতীয় উদাহরণে আমরা জ্যোতি, জ্যোতি অর্থাৎ অন্তর্জ তয়রস্যি, এই জ্যোতি অন্তর্জটি এখানে এসে বর্গজ উচ্চারণে বর্গজ হয়েছে। এরপর 2 নম্বর নিয়মে আমরা দেখতে পারি যে কোনো শব্দের বানানে অনস্বর থাকলে বাংলা উচ্চারণে উম হবে। যেমন আমরা এখানে দেখতে পারি রং একটা শব্দ এবং এই রং অনস্বর রয়েছে, এই অনস্বরটা যখন উচ্চারণে আমরা লিখছি তখন অনস্বরটা উময় রূপান্তরিত হচ্ছে বা উময় রূপ নিচ্ছে। যেমন এখানে রং আসছে, যেমন এখানে আরও আসছে যে এবং, আরও আসছে কিংবা। তারপরে আরও আমরা 3 নম্বর নিয়মে দেখব কোনো শব্দের বানানে যদি মধ্যাহ্ন থাকে তাহলে উচ্চারণে সবসময় দন্তন্য হবে। তাহলে একটা বিষয় আমরা মনে রাখবো সবসময় যে অন্তর্জ, অনস্বর, মধ্যাহ্ন, এই যে আমরা বর্ণগুলো উচ্চারণ করলাম এগুলো উচ্চারণে যখন আমরা লিখব, শুদ্ধ উচ্চারণ যখন লিখব তখন এইগুলো আর আসবে না, এইগুলোর প্রতি অন্তর্জ হিসেবে বর্গজ আসবে, অনস্বর হিসেবে উম আসবে, মধ্যাহ্ন হিসেবে দন্তন্য আসবে। তাহলে এই মধ্যাহ্ন হিসেবে দন্তন্যর একটা উদাহরণ আমরা পেয়েছি, যেমন কারণ, কারণে কারণ, এখানে এই যে মধ্যাহ্ন আছে এটা হয়েছে দন্তন্য। তাহলে এখানে একটা বিষয় আমরা সহজে উপলব্ধি করতে পারলাম, এই কারণের ভিতরে দুটো অক্ষর রয়েছে, একটা কা একটা রণ। কাটা হচ্ছে মুক্তাক্ষর আর রণ হচ্ছে বদ্ধাক্ষর, তাই এখানে রণের দন্তনায় হর্ষ চিহ্ন বসেছে। দ্বিতীয় উদাহরণ যেমন আমরা পাষাণ, তৃতীয়ভাবে আমরা দেখতে পারি তৃণ ইত্যাদি। পরবর্তী নিয়মে আমরা আবার যাব, যেমন এখানে 4 নম্বরে আসছে যে যদি বাংলা বানানে অর্থাৎ কোনো শব্দের বানানে যদি দীর্ঘই বা দীর্ঘইকার থাকে তাহলে উচ্চারণে এই দীর্ঘই বা দীর্ঘইকারটি রস্যই বা রস্যইকার হবে। যেমন আমরা উদাহরণ সহ বুঝতে পারি গীতা, গীতা হচ্ছে একটি শব্দ যা দীর্ঘইকার দিয়ে শুরু, কিন্তু এটা যখন উচ্চারণে রূপ দিচ্ছি তখন এই দীর্ঘইকারটা হচ্ছে রস্যইকার। তারপরে উদাহরণ আসছে ঈশান, দীর্ঘই তালবস্যকে সা দন্তন্য, এই ঈশান শব্দটা যখন আমরা উচ্চারণে রূপ দিচ্ছি তখন এই দীর্ঘইটা হয়ে যাচ্ছে রস্যইকার, রস্যই, তাহলে ঈশান। তারপর আসছে জীববিদ্যা, এই বর্গজয় দীর্ঘি, এই দীর্ঘিকারটা যখন আমি উচ্চারণে রূপ দিচ্ছি তখন এই দীর্ঘইকারটা হয়েছে রস্যিকার অর্থাৎ জীববিদ্যা। এর পরবর্তীতে 5 নম্বর নিয়মে আমরা লক্ষ্য করতে পারি যে দীর্ঘকার বা রস্যকার যদি থাকে বাংলা বানানে তাহলে ওই দীর্ঘকার বা রস্যকারটা উচ্চারণে যখন লিখব তখন ওটা রস্যকার বা দীর্ঘকার হবে। যেমন আমরা এখানে দেখছি কোনো শব্দের বানানে দীর্ঘকার বা দীর্ঘ থাকলে বাংলা উচ্চারণ হবে রস্যু বা রস্যকার। উদাহরণস্বরূপ আমরা যেমন দেখতে পারি এখানে পূর্ব, পূর্ব বানানটা দীর্ঘকার, কিন্তু আমরা যখন উচ্চারণের রূপ নিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে রস্যকার। এখানেও কিন্তু দুটো অক্ষর রয়েছে, একটা হচ্ছে পুর আর একটা হচ্ছে বো। তাহলে পুরটা কি, পুরটা হচ্ছে বদ্ধাক্ষর আর বো হচ্ছে মুক্তাক্ষর। এই পুর বদ্ধাক্ষর বিদায় বদ্ধাক্ষর শেষ বর্ণ কি আছে র, তাই র এখানে হর্ষ চিহ্ন বসেছে। এরপরে দেখো আমরা আরেকটু ফলো করি, আরেকটা উদাহরণ দেখি উষা, দীর্ঘ পেটকার মধ্যাহ্ন শেখের সা, এখানে হয়েছে হচ্ছে উষা হচ্ছে রস্যু মধ্যাহ্ন তালবস্যের সা। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি শুক্তি, শুক্তি, তাহলে এখানে আমরা একটা বিষয় আসছে শক্তিটাও এখানে দুটো ধাপ রয়েছে, সুখ আর তি, এখানে দীর্ঘকার দিয়ে শুরু, এখানে হয়েছে রস্যকার। এর পরবর্তীতে দেখো আমরা 6 নম্বর কোনো শব্দের বানানে মধ্যাহ্নস্বর থাকলে বাংলা উচ্চারণ তা তালিবস্যা
তালিবস্যা হবে। অর্থাৎ বাংলা বানানে যখন যেসব শব্দে মধ্যাহ্নস্বর রয়েছে সেই সব শব্দে উচ্চারণ লেখার সময় শুদ্ধ উচ্চারণের মধ্যাহ্নস্বর জায়গায় অবশ্যই আমরা তালিবস্যা লিখব, যেমন বৃষ্টি, কৃষাণ, পোশাক ইত্যাদি। এর পরবর্তীতে আসছে যে কোনো শব্দের বানানে কিও যদি শব্দের প্রথমে থাকে, তাহলে আমরা একটা বিষয় আমরা এই 7 নম্বর নিয়মে একটু ভালো করে ফলো করি যে কোনো শব্দের বানানে কিও যদি শব্দের প্রথমে থাকে তাহলে কিও এর স্থানে খ হবে, আর যদি কিও শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে কিও এর স্থানে কয় হস খ হবে। যেমন আমরা উদাহরণ দিলে আরো একটু পরিষ্কার হব, যে উদাহরণে আমরা এখানে দেখছি ক্ষমা একটা শব্দ, ক্ষমতা একটা শব্দ। ক্ষমার প্রথমে আছে কিও এবং উচ্চারণে যখন আমরা শুদ্ধ করে লিখছি তখন ওই কিওর স্থানে হচ্ছে খ আর ময়াকারে মা। এখানে আসছে ক্ষমতা, ক্ষমতায় কিও হচ্ছে প্রথমে যুক্ত হয়েছে, তাই কিওটাকে আমরা যখনই উচ্চারণের রূপ দিচ্ছি তখনই কিওর স্থানে খ হচ্ছে ক্ষমতা। এখন আমরা এখানে বুঝবো ক্ষমতায় কয়টা অক্ষর রয়েছে। ক্ষমতায় রয়েছে 3টা অক্ষর, একটা হচ্ছে খ, একটা হচ্ছে মো, একটা হচ্ছে তা। এখন আমরা একটা বিষয় মনে রাখবো যে ক্ষমতা অর্থাৎ এই 3টেই হচ্ছে মুক্তাক্ষর, এই কারণে আমরা এখানে হর্ষ দেয়নি। তাহলে যদি বদ্ধাক্ষর হতো তাহলে অবশ্যই সে বদ্ধাক্ষরের শেষ বর্ণে আমরা হর্ষ চিহ্ন দিতাম, যা আমরা পূর্বের নিয়মে এবং উদাহরণে আমরা দিয়েছি, আমরা এটা লক্ষ্য করেছি। এর পরবর্তীতে আসছে যেমন দেখি অক্ষম। অক্ষমে কি হচ্ছে মাঝে রয়েছে, তাই এখানে বলা হয়েছে যে মাঝে এবং শেষে যদি কিও থাকে তাহলে অবশ্যই কয় হর্ষ খ হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে খটা কিন্তু উচ্চারণের উপর নির্ভর করেই খটা কখন ওকার হতে পারে, কখনো আকার হতে পারে, কিন্তু কয়ের হর্ষ কিন্তু অবশ্যই থাকবে, কারণ ওই ক হর্ষটা সামনের বর্ণের বদ্ধাক্ষরের সাথে যুক্ত হয়। যেমন এখানে অক্ষম, অক্ষম, তাহলে ওক হচ্ছে একটা অক্ষর আর কোম হচ্ছে একটা অক্ষর। ওক হচ্ছে বদ্ধাক্ষর, কোম হচ্ছে বদ্ধাক্ষর, দুটোই এখানে দুটো অক্ষর রয়েছে, দুটোই বদ্ধাক্ষর রয়েছে। যেমন ও কয় হর্ষ আর খোম হচ্ছে ময় হর্ষ। যেমন অধ্যক্ষ, অধ্যক্ষ এখানে 3টে অক্ষর রয়েছে, একটা হচ্ছে ওদ, একটা ধোক, একটা হচ্ছে খো। খোটা হচ্ছে মুক্ত অক্ষর আর এখানে ওদ এবং ধোক হচ্ছে বদ্ধাক্ষর। এরপরে আমরা 8 নম্বর নিয়মে আমরা লক্ষ্য করতে পারি কি যে কোনো শব্দের বানানে যদি তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর, অর্থাৎ এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে আমাদের তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর এই 3টে স যখন আমরা উচ্চারণ করি তা কোনটা কোনখানে শুদ্ধ উচ্চারণ করে লিখব, এই যে নিয়মটা, এই নিয়মটা আমাদের একটা ভোগান্তির সৃষ্টি করে যে কখন আমরা তালিবস্যা লিখব, কখন আমরা মধ্যাহ্নস্বর লিখব, কখন আমরা দন্তস্বর লিখব। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা এই নিয়মটাকে লক্ষ্য করতে পারি। যেমন কোনো শব্দের বানানে তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর যদি থাকে, এই তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর যদি স, এস বা এসটি এর মতো উচ্চারিত হয় তাহলে এই তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর এর স্থানে দন্তস্বর হবে। আর যদি স, এস বা এসটি এর মতো উচ্চারিত না হয় তাহলে অবশ্যই তালিবস্যা, মধ্যাহ্নস্বর, দন্তস্বর এর স্থানে তালিবস্যা বসবে। আমরা একটা বিষয় আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি, আমরা যতগুলো উচ্চারণের নিয়ম দেখলাম এই ইসের ভিতরে এখানে কিন্তু মধ্যাহ্নস্বর কোনো ব্যবহার নেই। কোথায়? উচ্চারণে ব্যবহার নাই। আমরা ব্যবহার করব, মনে রাখবো যে উচ্চারণে কখনো মধ্যাহ্নস্বরটা ব্যবহৃত হবে না। দ্বিতীয়ত আমরা একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, যেমন শ্রমজীবী। এই যে শ্রমজীবী তালিবস্যা ব্যবহার ম বর্গ জয় দীর্ঘী বয় দীর্ঘী, তাহলে এটি হচ্ছে শুদ্ধ একটা বানান। এটা যখনই আমরা উচ্চারণের রূপ দিচ্ছি তখন এই যে স্বর মতন উচ্চারিত হয়েছে এই শব্দটির প্রথমটাই, অর্থাৎ তালিবস্যটা স্বর মতন হয়েছে, তাই এখানে তালিবস্যের স্থানে দন্তস্ব দিয়েছি শ্রমজীবী। যেমন আরও আসছে শ্রাবণ। শ্রাবণে আমরা দেখি দন্তস্ব তালিবস্যের স্থানে দন্তস্ব আসছে শ্রাবণ। তার পরবর্তীতে আমরা আরেকটু ফলো করি সৃষ্টি, সময়। সময় কিন্তু দন্তস্ব, এই দন্তস্বটা কিন্তু উচ্চারিত হয়েছে স এর মতন, স এস এসটির মতো নয়, হয়েছে কি স এর মতো, তাই এখানে এর উচ্চারণ স এর মতো হয়েছে। তাই এই সময়ে দন্তস্বরের স্থানে আমরা অবশ্যই তালিবস্য লিখব, যা আমরা নিয়মটা আমরা ফলো করছি। এবং এই সময়ের ভিতরে দুটো অক্ষর রয়েছে, একটা হচ্ছে স, একটা হচ্ছে ময়। স হচ্ছে মুক্তাক্ষর আর ময় হচ্ছে বদ্ধাক্ষর, তাই অন্তঃস্থর সঙ্গে নিচে হর্ষ চিহ্ন বসেছে। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি সংসার। এই সংসারের সংসার দুটো অক্ষর রয়েছে, কিন্তু এখানে আমরা যে নিয়মটার দিকে আমরা লক্ষ্য করছি সেই নিয়মটা হচ্ছে
এই দন্ত স্বর মতন হয়েছে, নট এস বা এসটি বা স্বর মতো, এটা হয়েছে স্বর মতন। তাই সংসার, সংবাদ, শ্রদ্ধা কিন্তু আবার স্বর মতন হয়েছে, তাই এখানে দন্ত স হয়েছে। পরবর্তী নিয়মগুলো আমরা ফলো করলে আমরা আর একটু ক্লিয়ার হব। যে আরেকটা বিষয় আমরা এখানে উচ্চারণের সময় একটা বিষয় আমরা অনেক সমস্যা উপভোগ করি। এই সমস্যাটা হচ্ছে যে শুদ্ধ উচ্চারণের সময় কখনো কখনো দেখি চন্দ্রবিন্দুর, আবার কখনো চন্দ্রবিন্দু দেখি না। তাহলে কখন চন্দ্রবিন্দুর হবে সেই নিয়মটা আমরা এইখানে দেখব। যেমন আমরা দেখি যে কোনো শব্দের বানানে উম, ইয়, মধ্যাহ্ন, দন্তন্য, ম, এই 5টি বর্ণ যদি কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত হয় এবং যুক্ত অবস্থায় যদি উচ্চারিত না হয় তাহলে নাসিক হবে। আর নাসিক হলে অবশ্যই আমরা সেই বর্ণে চন্দ্রবিন্দু ব্যবহার করব। যেমন আমরা উদাহরণ দিলে বুঝতে পারি, পদ্মা, পদ্মা আসছে, আত্মা আসছে, জ্ঞান আসছে। যেমন আমরা আত্মার ভিতরে যদি দেখি আত্মা, আমরা যদি সংস্কৃত উচ্চারণ করি তাহলে এখানে আত্মা হয়, আত্মা, কিন্তু আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি আত্মা, এই মটা উচ্চারিত হচ্ছে না বিধায় এখানে চন্দ্রবিন্দুটা হয়েছে। এবং পদ্মা, আমরা কিন্তু পদ্মা বলছি না, আমরা বলছি পদ্মা। তাহলে এখানে পদ্মা যখন বলছি তখন এখানে এই দর উপরে একটা চন্দ্রবিন্দু হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার দুটো দ, অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জনটা দ্বিত্ব উচ্চারণ হয়েছে, তাই দ্বিত্ব ব্যঞ্জনের শেষ বর্ণে আমরা চন্দ্রবিন্দুর ব্যবহার করব। এখানে দেখো জ্ঞান, এই জ্ঞানটায় জ্ঞা বর্গর জয় এখানে একটাই হয়েছে, তাই এখানে গড় উপরে চন্দ্রবিন্দু দিলাম। স্মরণ, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা উদাহরণ আমরা পেয়েছি, যেটা হচ্ছে বাগ্মী। এই বাগ্মীর সাথে গড় সাথে ম যুক্ত হয়েছে, কিন্তু ম কিন্তু উচ্চারিত হচ্ছে। যেহেতু উচ্চারিত হচ্ছে সেহেতু এই মর উপরে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব না। তো এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে যে এখানে ম ফলা উচ্চারিত হয়েছে, তাই ম ফলার উপরে আমরা চন্দ্রবিন্দুর ব্যবহার করিনি। তাহলে আমরা এই নিয়মটা আমরা বুঝতে পেরেছি অবশ্যই। এর পরবর্তীতে আসছে 10 নম্বর নিয়মটা আমরা একটু দেখি, যে এটা পদের মধ্যে বিসর্গ যদি থাকে তাহলে বিসর্গের পরবর্তী যে বর্ণটা থাকে সেই বর্ণটা দুইবার ব্যবহৃত হবে। আমরা কি লক্ষ্য করছি যে বিসর্গের পরবর্তী বর্ণটি অবশ্যই দুইবার ব্যবহৃত হবে। উদাহরণ দিলে যেমন আমরা পাই অতঃপর, 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 অর্থাৎ এই বিসর্গ উপরে প, এই পটা দুইবার ব্যবহৃত হয়েছে। অতঃপর, নিঃসঙ্গ, পুনঃ ইত্যাদি। এরপরে আসছে দেখা যাচ্ছে 11 নম্বর নিয়মে আমরা লক্ষ্য করতে পারি যে ওই বা ঐকার, মানে ওই বা ঐকার, এই ওই বা ঐকার যদি থাকে তখন উচ্চারণ লেখার সময় এই ওই বা ঐকারের স্থানে ও রস্যই আমরা লিখব। যেমন আমরা ঐতিহ্য লিখছি। এর পরবর্তীতে আসছে যে 12 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি ঔ বা ঔকার। এই ঔ বা ঔকার থাকলে ঔ বা ঔকার স্থানে ঔ হবে, ও রস্যৌ হবে। যেমন আমরা ঔষধ আমরা পেয়েছি। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের স্বাভাবিকভাবে উচ্চারণ করে লিখতে গেলে যে নিয়মগুলো আমাদের দরকার সেই নিয়মগুলো এখানে আমরা আলোচনা করেছি। এখন এই নিয়মের ভিতরে কিছু আমরা উদাহরণ আমরা দেখতে পাই। সেই উদাহরণগুলো যেমন আসছে বিজ্ঞান, নিঃসন্তান, পূর্বাহ্ন, যন্ত্রণা, ভীষণ, বৈজ্ঞানিক, সংসদ, সোনালী, শ্মশান, শ্রেয়সী, পার্সি অক্ষর, স্বাক্ষর, অধ্যক্ষ, সম্রাট, কারণ, শ্রমিক, ষান্মাসিক, বিশ্ব, শ্রাবণ, স্মরণ, ঈদ, সন্ন্যাসী, অতঃপর। এই যে বিভিন্ন রকম আমরা যে উদাহরণগুলো পেলাম, অবশ্যই এই উদাহরণগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব এবং অবশ্যই এই প্র্যাকটিস করার পর আমরা মিলাবো কোথায় কোন ভুল আছে কিনা আমরা নিয়মের সাথে লক্ষ্য করব। অবশ্যই আমরা এই নিয়মগুলো লক্ষ্য করলে আমরা এই বড় উচ্চারণগুলো অবশ্যই সমাধান করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়েই আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।